রাজধানীর ধানমন্ডি মডেল থানার ওসি কসেন্ন মারমা তিনি একটি যুগান্তকারী ঘটনা ঘটিয়েছেন, অসাধারণ একটা ঘটনা ঘটিয়েছেন, যে ঘটনার ফলে তিনি পুরস্কৃতও হয়েছেন। একটি ছবির গল্প বলবো আজকে আপনাদেরকে। সেই ছবির গল্প বলতে বলতে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরব। সেই বাংলাদেশের বাস্তবতায় অনেক কিছু হচ্ছে। বাংলাদেশের বাস্তবতা মবের রাজত্ব, বাংলাদেশের বাস্তবতায় মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু নির্যাতন, অনেক কিছুই হচ্ছে। কিন্তু অনেক কিছু হওয়ার ভিড়েও এতদিন গত ৯ মাস ৯.৫ মাস প্রেক্ষাপট পরিবর্তনের পরের কথা বলছি, আওয়ামী লীগ সরকার বিদায় নিল, তারপরের যে ৯ মাস ৯.৫ মাস সময়, এই ৯ মাস ৯.৫ মাস সময়ে পরিস্থিতি উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি উন্নতি না হয়ে পরিস্থিতির চরম অবনতি হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মানবাধিকার পরিস্থিতি। মব কালচার আমাদের সমাজে এমনভাবে জেঁকে বসেছে যে সমাজটা আসলে সুস্থ থাকার মতো পরিবেশ নেই। কিন্তু এই ৯ মাস ৯.৫ মাস আমরা কোনো মানবাধিকার সংগঠনকে অ্যাক্টিভ দেখিনি। যে সকল মানবাধিকার সংগঠন আওয়ামী লীগের নানা রকমের অপকর্মের বিরুদ্ধে গত ১৫-১৬ বছর সোচ্চার থেকেছে, নানা রকমের যুক্তি উপস্থাপন করেছে, নানা কথা বলেছে, তারা চুপচাপ বসে শুধুমাত্র সার্কাস দেখেছে গত ৯ মাস ৯.৫ মাস। অতঃপর ৯.৫ মাস পরে এসে একটা মানবাধিকার সংগঠন একটু করে কথা বলা শুরু করলো, সেটা একটা ভালো বিষয়। কিন্তু যে ছবির গল্প শুরু করেছিলাম, যে ছবির গল্প বলবো, সেই ছবির আড়ালে অনেক কিছু লুকায়িত আছে। কি লুকায়িত আছে? বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কি? ডক্টর ইউনূস সরকারের আমলে আসলে আমরা কেমন আছি, কেমন থাকার কথা ছিল, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। বলছিলাম একটি ছবির কথা, একটি ছবি এবং সেই ছবিকে কেন্দ্র করে একটি খবর আপনারা একটু দেখে নিন। সেই খবরটাতে লেখা রয়েছে, সেই ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার। সেই ওসি, ছবিটা আরও স্পষ্ট করে যদি দেখে নিতে পারেন, ডিএমপি কমিশনার ওসি কসেন্ন মারমা তাকে পুরস্কৃত করছেন। এই ছবিটা বাংলাদেশের একটা ইতিহাস হয়ে থাকবে। ইতিহাস কেন হয়ে থাকবে? গত 18ই মেয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ধানমন্ডি হাক্কানি পাবলিশার্সের মালিকের বাড়িতে যে মব তৈরি হয়েছিল, বাড়ির বাইরে গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ধরে একদল সন্ত্রাসী সেখানে আক্রমণ করতে চেয়েছিল এবং হাক্কানি পাবলিশার্সের মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ, কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে হবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেগুলো আপনারা সবাই জানেন। কিন্তু সেখানে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা প্রশংসিত হচ্ছে এবং সেই ভূমিকার পরে গোটা চিত্র যেন পাল্টে যেতে বসেছে, এমনটা মনে হতেও পারে আপনার কাছে। যদিও আদালত চত্বরে মব এখনও চলমান। আজকেও আমরা দেখেছি আদালত চত্বরে শিল্পী মমতাজের উপরে ডিম ছোড়া হয়েছে। এরকম আক্রমণের ঘটনা প্রতিনিয়ত আমরা দেখছি আদালত চত্বরে। আদালত চত্বরের মব ঠেকানো যাচ্ছে না। কিন্তু পুলিশ যদি আদালতের বাইরের যে জায়গাটা আসলে পুলিশের জায়গা, সেই জায়গায় মব ঠেকাতে পারে, তাহলে একটা দারুণ ব্যাপার। এবং মব ঠেকিয়ে দেওয়ার জন্যই তাকে এই পুরস্কারটা দিয়েছেন ডিএমপি কমিশনার। এর মাধ্যমে একটা মেসেজ গেল। মেসেজটা কি? ডিএমপি থেকে পরিষ্কার বলা হয়েছে যে আওয়ামী দোসর ধরার নামে কোনো ধরনের মব বরদাস্ত করা হবে না। এই ঘটনা কেন হলো? আমরা দেখেছি যে সেনাবাহিনী প্রধানের সাম্প্রতিক যে অবস্থান, সেই অবস্থান অবশেষে প্রকাশ্যে এসেছে এবং সেনাবাহিনীর অবস্থান যখন প্রকাশ্যে এসেছে, তখন আমরা বুঝতে পারছি যে সরকারের নানা ধরনের পদক্ষেপে সেনাবাহিনীর না রয়েছে। সরকারের মবকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার যে ব্যাপার, হয়তো পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক, সেটার বিরুদ্ধে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। অতঃপর পুলিশ বাহিনীও সক্রিয় হলো। এখন থেকে তারা মব ঠেকাবে। বাংলাদেশে মব যেভাবে বিস্তার লাভ করেছে, জাতিসংঘের প্রতিবেদনেই আমরা কি দেখেছি? জাতিসংঘ প্রতিবেদন যেটা দিয়েছে, সেই প্রতিবেদনে আমরা দেখেছিলাম যে আগস্টের 15 তারিখ পর্যন্ত, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আগস্টের 15 তারিখ পর্যন্ত নিহতের সংখ্যা তারা বলেছিল 1400। কিন্তু জুলাই ফাউন্ডেশন কিংবা বাংলাদেশ সরকারের হিসাব মতে জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা হচ্ছে 834। তাহলে 834 যদি শহীদের সংখ্যা হয়, তাহলে 5 তারিখের পর থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত আরও 600-র কাছাকাছি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেগুলো তো জুলাই আন্দোলনে হয়নি, সেগুলো সবই মব ভায়োলেন্স কিংবা
বা হত্যাকাণ্ড হিসেবেই বিবেচিত হবে। এই ধারা কিন্তু এখনও চলছে, মব এখনও চলছে, বাড়িঘরে হামলা, বাড়িঘর ভাঙা, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া, এই ব্যাপারগুলো সারা দেশেই চলছিল। এরই মাঝে ধানমন্ডির এই একটি ঘটনা সব কিছু একেবারে উল্টে দিল। পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে মব আর সহ্য করা হবে না। যদি সত্যি এটা একটা উদাহরণ হয়, ধানমন্ডি মডেল থানার ওসি যদি একটা উদাহরণ তৈরি করতে পারেন, সেটা দারুণ একটা ব্যাপার। কিন্তু এই যে এত মব হলো, এত মব হচ্ছে, এত মানুষ মারা গেল, এত বাড়ি ঘর ভাঙচুর করা হলো, এত মাজার গুড়িয়ে দেয়া হলো, সর্বশেষ আমরা দেখলাম যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। কোনো কিছুতেই আওয়ামী লীগের মিছিল মিটিং কোনো কিছু করা যাবে না, কোনো কিছুতেই কোনো মানবাধিকার সংগঠন কোনো কথা বলেনি এতদিন। অতঃপর আজকে এসে হিউম্যান রাইটস ওয়াচ তারা মুখ খুলেছে। তারা যেটা বলেছে সেই কথাটা কালের কণ্ঠ স্পষ্ট করছে, সেটা হচ্ছে যে দেখে নিতে পারেন তাদের ফটোকার্ডটা। আওয়ামী লীগের যে কোনো ধরনের প্রকাশনা, মিডিয়া, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন ইত্যাদি সহ সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে দলটির সমর্থকদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগ প্রসঙ্গেই এই কথাটা তারা যখন বলছে, তখন এটা স্পষ্টই বোঝা যায় যে হিউম্যান রাইটস ওয়াচ ব্যাপারগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। যদিও অভিযোগ তো করাই যায় যে এতদিন মুখ খুলেননি কেন? আওয়ামী লীগের নিষিদ্ধের ঘটনাতে আপনারা মুখ খুলছেন, কিন্তু গত 9 মাস 9.5 মাসে দেশে যা কিছু হয়েছে, আদালত চত্বরে মব তৈরি করা হয়েছে, আদালত চত্বরে যারা মব তৈরি করেছে তাদের বিরুদ্ধে আপনারা একটা কথাও বলেননি, আপনারা চুপচাপ থেকেছেন। আজকে এসে তবুও আপনাদের যে শুভবুদ্ধির উদয় হয়েছে, সেটা একটা বড় বিষয়। হিউম্যান রাইটস ওয়াচ যখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদের মতামত ব্যক্ত করলো এবং এটাকে বাক স্বাধীনতা হরণের প্রসঙ্গ তুললো, তখন গণতান্ত্রিক দেশে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন আঁকে। যদি আমি দাবি করি যে আমার দেশ গণতান্ত্রিক দেশ, আমার দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে চলছে, তাহলে এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত হতে পারে না। তাহলে কি আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো কিংবা দেশীয় মানবাধিকার সংগঠন এখন পর্যন্ত কোনো কথা বলেনি? এর আগে আমরা নানাভাবে দেখেছি, সুজনের বদিউল আলম মজুমদারকে নানাভাবে আওয়ামী লীগের সময়ে একেবারে সোচ্চার দেখেছি। তিনি এখন সরকারের হয়ে নানা ধরনের কাজকাম করছেন, একটা কথা সরকারের সমালোচনা করছেন না, সরকারের ভুল একটা প্রসঙ্গ উচ্চারণ করছেন না। সব মিলিয়ে যেন দৃশ্যপটগুলো পাল্টে যাচ্ছে। আমরাও চাই দৃশ্যপট পাল্টাক, কিন্তু পজিটিভলি পাল্টাক। এক ধানমন্ডি মডেল থানার ওসি যে কর্মটি করেছেন, তথাকথিত নামধারী নাম ভাঙানো পার্টি মব সৃষ্টি করে চাঁদাবাজি করবে, টাকা ইনকাম করবে, এই কর্মকাণ্ডগুলো যে ঠেকিয়ে দিয়েছেন, এই ঠেকিয়ে দেওয়া যদি বাংলাদেশের সব থানার জন্য একটা উদাহরণ হতে পারে, তাহলে একটা দারুণ ব্যাপার হবে। কিন্তু সেই দারুণ ব্যাপারগুলো যদি হতে হয়, তাহলে ধানমন্ডি মডেল থানার ওসির মতো প্রত্যেকটা থানায় একজন করে ওসি দরকার, যিনি বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে পারবেন, দাঁড়িয়ে যেতে পারবেন বুক চিতিয়ে, যে না, আমি কোনো নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করব না, পারলে যা ইচ্ছা তাই করে নেন। এভাবে বুক চিতিয়ে কথা বলার যে সাহস পুলিশের অর্জন করতে হবে আবার, তবেই বা হয়তো আমাদের পরিস্থিতিগুলো ফিরে আসবে। হিউম্যান রাইটস ওয়াচ যে কথাগুলো বলল, সেই কথা বাংলাদেশের সামাজিক বাস্তবতা। সেই সামাজিক বাস্তবতাই মানবাধিকার সংগঠন যখন কথা বলা শুরু করেছে, তখন সরকারেরও হয়তো টনক নড়বে, সরকারেরও ইউটার্ন নেওয়ার একটা পরিবেশ তৈরি হবে। দেখা যাক সেই সামনে কোন পরিস্থিতি তৈরি হয়। দর্শক, আপনার কি মনে হয়? এতদিন পরে এসে হিউম্যান রাইটস ওয়াচ যে কথাটা বললেন, তারা সেই কথার ভিত্তিতে সরকারের কার্যক্রমের কি কোনো ফারাক আপনারা প্রত্যাশা করেন, নাকি আগের মতোই চলতে থাকবে সব কিছু? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।